শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনারা একটা চিঠি দিয়েছিলেন। সেই চিঠিটার ক্ষেত্রে আপনি যখন জানতে চাওয়া হলো যে আপনি চিঠির উত্তর কি দিয়েছিলেন, তখন আপনি বলেছিলেন যে চিঠিটা কি আমরা উত্তর আশা করেছিলাম, অর্থাৎ এই চিঠিটা দেয়া হয়েছিল সেটাও একটা কূটনৈতিক তৎপরতা, মানে দীর্ঘস্থায়ী একটা কূটনৈতিক তৎপরতার অংশ হিসাবে। এইটা এখন কি অবস্থা বলে আপনি মনে করেন? এদিকে শেখ হাসিনা, আমি অবশ্য জানি না যে মানে এই মানে শেখ হাসিনা বলছেন যে তিনি অচিরেই ফিরে আসবেন, সেই অচিরেই বা শিগগিরই, এই শিগগির কি মহাকালের হিসাবে শিগগির তো একরকম, আর আজকে কালকে ক্যালেন্ডারের হিসাবে একরকম, এটা উনি কোনটা মিন করেছেন সেটাও আমরা জানি না। আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনাকে ভারতে রাখার ব্যাপারে কি ভারতের কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত আছে? ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কি এইটা দুই পক্ষের কোনো আলোচনা দরকার, নাকি এটা কি অবস্থায় আছে? মানে এটা কি কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্তে শেখ হাসিনা এখন ভারতে আছেন, মানে ভারত রাষ্ট্রের কোনো সিদ্ধান্তে? আমার কাছে তো কোনো প্রমাণ নেই যে কিভাবে এটা হচ্ছে, কিন্তু নিশ্চয়ই সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত আছে বলে উনি ওখানে আছেন, এটাতে কোনো সন্দেহ নাই আমার। আর উনি কিন্তু বছরের বেশি আগেও কিন্তু একবার বলেছিলেন যে উনি যে কোনো সময় ঢুকে পড়বেন, এটা বলেছিলেন উনি আগেও। তো এটাকে আমি এইভাবে দেখি যে আমি মনে করি না যে এই প্রত্যর্পণ চুক্তি আছে বলেই ভারত তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশে পাঠাবে, এটা আমি মনে করি না। ওকে, মানে তার ইচ্ছাটাই এখানে মুখ্য, যদি এখানে মুখ্য হবে বলে আমি মনে করি। উনি যদি কখনো মনে করেন যে ওনার আসলে ওনার সুবিধা হবে, উনি নিশ্চয়ই তখন আসার চিন্তা করবেন, এটা হতে পারে। ধরো তো আমার একটা বিষয় একটু কৌতূহল যে ভারতে উনার স্ট্যাটাসটা আসলে কি, মানে তিনি কেন সশরীরে একটি মিডিয়াতেও সাক্ষাৎকার দিতে পারছেন না আসলে, এমনকি ভিডিও সাক্ষাৎকারও দিতে পারছেন না, এমনকি অডিও সাক্ষাৎকারও দিতে পারছেন না। কিন্তু তিনি আবার সাক্ষাৎকার দিতে যে তিনি অনীহ এমনটাও না, তিনি ইমেইলে সাক্ষাৎকার দিচ্ছেন। এখন ইমেল সাক্ষাৎকার ব্যাপারটা আমি আপনাকে বলি যে এটা ইমেলে আপনি একজনের সাথে যোগাযোগ করলেন, উনি আপনাকে ইমেলে আবার জবাব দিলেন, এটা সাধারণত তার প্রেস টিম হ্যান্ডেল করে, এবং এটাতে যেহেতু আপনার সম্পূরক প্রশ্ন করার ইচ্ছা মানে সুযোগটা থাকে না, তখন বেশিরভাগ ক্ষেত্রেই আন্তর্জাতিক মিডিয়ামগুলি কাকো ইমেল সাক্ষাৎকারটা সেটা অ্যাভয়েড করে একদম না পারলে। তার মানে রয়টার্স যখন তার ইমেল সাক্ষাৎকার ছাপাতে চাচ্ছে, আমি এমনি একটা নাম বললাম, রয়টার্স তো তার সাক্ষাৎকার নিতে চান, তিনি সাক্ষাৎকার দিতে পারছেন না কেন? ভারতীয় কর্তৃপক্ষ কি তাকে বন্দি করে রেখেছেন? কি মনে হয় আপনার, বা সাক্ষাৎকারের অনুমতি তার নাই? এটা এটা মানে মাই গেস ইজ অ্যাজ মাচ অ্যাজ ইয়োরস, ওইটা আর কি। মানে ভারত নিশ্চয়ই কিছু না কিছু রেস্ট্রিকশন তার উপরে রেখেছে। যদি না রাখতো তাহলে তার চারিত্রিক বৈশিষ্ট্য যেরকম, উনি অবশ্যই অনেক বেশি আরো ভোকাল হওয়ার চেষ্টা করতেন। কাজেই আমার মনে হয় যে ভারত তাকে, আমি যেটা বলছিলাম যে অবশ্যই তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ফেরত দেবে না, মানে চুক্তি যা থাকুক না কেন, কিন্তু তাকে আবার তার ইচ্ছা মতো কিছু করতে দিচ্ছে না তো। কারণ আমি স্বাভাবিকভাবে বুঝি, একটা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যখন এক্সাইলে যান, সবার আগে তিনি যেটা করেন সেটা হচ্ছে তিনি মিডিয়া ডাকেন। কেন মানে একটা ফেভারেবল কান্ট্রিতে গেলে, আমরা তো ধরে নিচ্ছি ভারত তার ফেভারেবল কান্ট্রি, তো ওইটার মধ্যে তো উনি এখন পর্যন্ত দেখেন প্রায় 2 বছর হয়েছে, এই জুলাইতে 2 বছর হবে, এখন পর্যন্ত তিনি মিডিয়ার সামনে আসেন নাই, এখন পর্যন্ত তিনি একটা সাক্ষাৎকার দেন নাই। এখন আমি এইসব কথা বলি যে আমি তার সাক্ষাৎকার নিতে চাই, আওয়ামী লীগের পক্ষ থেকে বলে যে আমি হচ্ছে ছাপরি ইউটিউবার, আমাকে কেন সাক্ষাৎকার দিবে? আর আওয়ামী লীগের বিপক্ষে যারা আছে তারা বলে যে আমি শেখ হাসিনারে অত্যন্ত মানে শেখ হাসিনার খুব পক্ষের লোক বলে তার সাক্ষাৎকার নিতে চাচ্ছে, কিন্তু ঘটনা কোনোটাই না। আমার কথা বাদ দেন, পৃথিবীর সকল মিডিয়াতেই তো তার সাক্ষাৎকার যাওয়ার কথা, তিনি যদি সাক্ষাৎকার দিতেন। তার একটা ছবি ছাপা হয় নাই ভারতে যাওয়ার পর্যন্ত, আজ পর্যন্ত। আমি ভারতীয় একজন সাংবাদিকের সামনে রেখে জুলকারনাইন স্বামীকে বলেছিলাম, তখন এই কথা বলা হতো তিনি নাকি লোদি গার্ডেনে ঘুরে বেড়াচ্ছেন। আমি বলছি যে একটা ছবি দেখান, যে ছবি তো তুলবে লোদি গার্ডেন, একটা আপনি জানেন, আপনি দিল্লিতে ছিলেন, যে এটা এরকম একটা ক্রাউডেড প্লেস, শেখ হাসিনাকে ছবি তুলবে না এরকম। তো আপনার কাছে কি মনে হয়, মানে এটা আমার আসলে শেষ প্রশ্নই, আমার খুব জানারও ইচ্ছা যে তাকে, আমরা বলছি ভারত তার ফেভারেবল গভর্নমেন্ট, কিন্তু আমরা কিন্তু দেখছি না যে একটি, আমি জানি না মানে আজকে পর্যন্ত একবারের জন্য তিনি ভারতীয় মিডিয়ার সামনে, আন্তর্জাতিক মিডিয়ার সামনে তিনি আসেন নাই। এ ব্যাপারে আমার শুধু এক লাইনের একটা জবাব আমি দিতে পারি, সেটা হলো যে আমার মনে হয় যেটা তাকে সোচ্চার হওয়ার স্বাধীনতা দিলে ভারত
মনে করে সম্ভবত যে তাতে তাদের কোনো বেনিফিট নেই। তারা তো একটু দীর্ঘমেয়াদে চিন্তা করে, আজকের কথা শুধু চিন্তা করবে না, তারা তা চিন্তা করবে যে নতুন সরকার আসতেছে, তাদের সাথে সম্পর্ক, তারপরে আওয়ামী লীগের রিহ্যাবিলিটেশনের প্রশ্ন। অবশ্যই তারা চাইবে যে আওয়ামী লীগ রিহ্যাবিলিটেট হোক এবং তারপরে রাজনীতিতে জড়িত হোক। এটা ভারত চাইবে, কারণ আওয়ামী লীগের সাথে তাদের একটা দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী একটা ইকুয়েশন আছে। কাজেই আমার বিশ্বাস ভারত মনে করে যে তাদের স্বার্থের জন্য শেখ হাসিনা এই মুহূর্তে চুপ করে থাকাই ভালো, এ কারণে তারা তাকে চুপ করে থাকতে বলেছে। ইন্টারেস্টিং। তাহলে কি আমরা এরকম একটা, মানে আপনার কথায় যে তাকে সোচ্চার হওয়ার স্বাধীনতা দিলে, শেখ হাসিনাকে সোচ্চার হওয়ার স্বাধীনতা দিলে ভারতের বেনিফিট নাই, এটা ভারত যদি মনে করে, তাহলে তো অ্যাকচুয়ালি শেখ হাসিনার জন্য ভারত এখন ফেভারেবল গভর্নমেন্ট না। উনারা তাকে শারীরিকভাবে হয়তো প্রোটেক্ট করছেন, কিন্তু তার রাজনৈতিক বা অন্যান্য কার্যক্রম তারা নিয়ন্ত্রণ করছেন, প্রপাগান্ডা যাই বলুক না কেন। আমার তাই মনে হয়। জনাব তৌহিদ হোসেন, আমি আমার প্রশ্ন ফেভারেবল না কথাটা আমি পুরোপুরি একমত নই। দীর্ঘমেয়াদী প্ল্যান থাকতে পারে, দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান থাকতে পারে, দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান থাকতে পারে, কিন্তু গত 2 বছর আমরা দেখি নাই। 31 বাইট উনার নাম, উনি বলছেন যে খালেদ মহিউদ্দিনের জার্নালিজম হলো বাংলাদেশের বিদ্যুতের মতো, আসে যায় কিন্তু কোনো কাজের না। থ্যাংক ইউ জনাব তৌহিদ হোসেন। আমরা আপনাকে শেষ প্রসঙ্গে যেটা জানতে চাই যে আপনি 5 বছর পরে বাংলাদেশকে কোথায় দেখতে চান বা কোথায় দেখতে পাবেন বলে মনে করেন? আশা আশঙ্কা দুইটির কথাই আপনি বলতে পারেন, আমরা আপনার কাছে একটু পরের ভবিষ্যৎ। 2-3টা জিনিস আমি খুব শক্তভাবে বিশ্বাস করি যে আমাদেরকে অবশ্যই ডাইভার্সিফাই করতে হবে এই গার্মেন্টস থেকে। আমার একটা লাইন বেশ কয়েকজন নিয়েছিলেন, আমি বলেছিলাম যে কাপড় সেলাই করে হাই টেবিলে বসা যাবে না কোনোদিন, অথচ আমাদের হাই টেবিলে বসার অনেক সুযোগ আছে। আমাদের ভুল সিদ্ধান্তের কারণে আজকে ভিয়েতনাম থেকে $60 বিলিয়ন রপ্তানি হয় স্যামসাং, আমাদের ভুল সিদ্ধান্তের কারণে। এটা আমাদের এখান থেকে হতে পারতো। এরকম ভুল সিদ্ধান্ত আর নেওয়া চলবে না, আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, অবশ্যই ডাইভার্সিফাই করতে হবে। ভিয়েতনামের এবং আমাদের দুই দেশেরই কিন্তু প্রথম বড় এক্সপোর্ট ছিল গার্মেন্টস, সেখানে ভিয়েতনামের এখন 4 নম্বরে গেছে গার্মেন্টস। তাদের প্রথম হচ্ছে ইলেকট্রনিক্স, সেকেন্ড হচ্ছে মেশিনারিজ, তারপরে আরেকটা কি যেন, তারপরে গার্মেন্টস। তো হতে পারে যে তাদের হয়তো আমাদের সে রিসোর্স একটু বেশি, পপুলেশন আমাদের অর্ধেক, এই অ্যাডভান্টেজগুলো তাদের আছে, কিন্তু আমাদেরও যে একেবারে কিছুই করতে পারতাম না আমরা তা না। আমাদের অনেক ভুল সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন পর্যায়ে। যদি আমরা সঠিক সিদ্ধান্ত নেই, আমি মনে করি যে আজকে থেকে 5 বছর পরে আমরা অন্ততপক্ষে বিরাট পরিবর্তন হয়ে যাবে না, কিন্তু পরিবর্তনের পথে আমরা অনেকখানি এগিয়ে যেতে পারবো, যাতে করে আসলেই আমরা অন্তত আপার মিডল ক্লাসে পৌঁছে যেতে পারি 40 নাগাদ। আমি কিন্তু ওই যে স্বপ্ন যে 42-এর মধ্যে আমরা উন্নত দেশ হয়ে যাব, আমরা সেটা হব না। আচ্ছা, এটা বিশ্বাস করতে হবে যে আমরা হব না, কিন্তু আমরা 40-এর মধ্যে আমাদেরকে আপার মিডল ক্লাসে পৌঁছা অবশ্যই প্রয়োজন।